দাস সাবারমান বাইক ট্যাক্সি অপারেটর আয়োজিত পরিবহন দপ্তর অভিযান শুরু হয়ে গেছে। আমরা বিন্নি স্টোরের সামনে এসে উপস্থিত হয়েছি গণেশচন্দ্র এভিনিউতে। তাদের রোজগারটা প্রয়োজন সেটা আমরা বুঝি। কেউ শখে পরিশ্রম করেন না, কেউ অফিস যাওয়ার পথে একটা ভাড়া তুলে নিয়ে চলে গেলেন, কেউ অফিস থেকে ফেরার পথে একটা ভাড়া তুলে নিয়ে চলে এলেন। আলটিমেটলি যারা এই পেশায় সম্পূর্ণভাবে নিয়োজিত, এই পেশার মাধ্যমে যাদের পরিবার প্রতিপালিত হয়, এই পেশার মাধ্যমে যাদের ভবিষ্যৎকে যারা সুরক্ষিত করতে চান, তাদের ভাবে কম পড়লো কি পড়লো না। এই দুনিয়ায় যারা আমরা শ্রমিক সম্প্রদায়ের মানুষ, যে ব্যক্তি ভ্যান টানে, যে ব্যক্তি অটো চালায়, যে ব্যক্তি 4 চাকা চালায়, যে এই বড় বাজার চত্বরে মুঠে মজদুরি করে, তারা প্রত্যেকে আমার ভাই, প্রত্যেকে আমার দাদা, প্রত্যেকে আমরা এক পরিবারের অংশ। এ কথা যেমন ঠিক, তেমনি প্রত্যেকটা পেশার নির্দিষ্ট কিছু মানদণ্ড থাকে, নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, নির্দিষ্ট কিছু নীতি থাকে। তাকে বিসর্জন দিয়ে তো আমরা সেই পেশায় নিজেদেরকে যদি নিয়োজিত রাখি, তাহলে আমাদের নৈতিকতা কোথায় থাকবে? যারা আজকে প্রশ্ন করছে হলুদ নম্বর প্লেটের বাইকগুলোকে দেখে, দাদা ব্যঙ্গাত্মক সুরে বলছেন, দাদা করিয়ে কি লাভটা হলো, তাদের কাছে এইটুকুনি বলি, আপনারা যে 7 নম্বর প্লেটের বাইকগুলো চালাচ্ছেন, তাতে আপনারা আখেরে কাজের সুবিধা করে দিচ্ছেন। ওলা, উবের, র্যাপিডো, এন্ড্রয়েড প্রভৃতি মাল্টিনেশনাল কোম্পানিগুলো, তাদের কাছে তো আপনারা এই বার্তাটাই পৌঁছে দিচ্ছেন যে ভারতবর্ষের যে শ্রমশক্তি তাকে সহজে লুণ্ঠন করা যায়। ইটস ইজি টু অ্যাক্সেস অ্যান্ড ইজি টু লুট। তাদের কাছে আপনারা এই বার্তাটাই পৌঁছে দিচ্ছেন যে ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এই কথাটা আমরা নিজেদেরকে উদাহরণ দিয়ে সত্যি করে দেখিয়ে দিচ্ছি। আজকে যে যাত্রী সাধারণকে আমরা পরিষেবা দিই, যখন ছিল না তখন আলাদা কথা, তখনও সরকার আমাদের থেকে প্রতিটা টিকে টিডিএস কাটতো, জিএসটি কাটতো, ট্যাক্স আমরা দিতাম, কিন্তু অনৈতিক কাজের ভাগিদার হয়ে আমাদেরকে চলতে হতো। কিন্তু আজকে যখন বিধিবদ্ধ পদ্ধতি এসেছে, সরকার যখন আমাদেরকে সে সুযোগ করে দিয়েছেন, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে, সে প্রশ্নে পরে আসছি। তাহলে আমাদের ক্ষেত্রে আগে আমরা নিজেরা উদ্যোগী হব না কেন? যে যাত্রী সাধারণকে আমরা পিছনের সিটটিতে বসিয়ে পরিষেবা দিচ্ছি, তার যদি কোনো দুর্ঘটনাগ্রস্ত হই আমরা রাস্তায়, সে কমার্শিয়াল ইন্স্যুরেন্স বাবদ তার খরচাটা পাবে তো? তার যে ক্ষতিপূরণ সেটা আমরা আদায় করতে পারবো তো? কোম্পানিতে নামকে বাঁচতে একখানা মেডিক্লেম দিয়ে রেখে দিয়েছে। আমরা নিজেরা কাজ করতে গিয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেই মেডিক্লেম আদায় করতে গেলে জুতোর শুকতালা হয়ে যায়, তবু তাদের তরফ থেকে কোনো সদুত্তর পাওয়া যায় না। যদি বা পাওয়া যায়, সেটা যতটুকুনি তার দরকার তার তুলনায় কতটুকুনি সেটা যারা আমরা ভুক্তভোগী তারা আমরা জানি। আমরা বারংবার তাদের কাছে অভিযোগ জানিয়েছি, কোন বাইক ট্যাক্সি চালক, কোন ওলা উবের ক্যাব চালক, তারা যদি কোনো সমস্যায় পড়ে রাস্তায়, আপনাদের সরাসরি হেল্পলাইন কি আছে? আপনাদের কাছে যোগাযোগ করলে অ্যাপের মারফতে আপনারা বললেন উই উইল গেট ব্যাক টু ইউ ইন 24 আওয়ার্স, অথবা আমরা 48 ঘন্টায় আপনাকে যোগাযোগ করে নেবো। আরে ভাই, আমার দরকার এখন, আমি আজকে যদি মরে ভূত হয়ে যাই, কালকে আপনি আমার ছবিতে মালা দিতে আসবেন? সরকারের সঙ্গে, কোম্পানির সঙ্গে, ইউনিয়নের সঙ্গে যখন মিটিং হয়েছে, সেই দ্বিপাক্ষিক বৈঠকে আমরা প্রশ্ন তুলেছি, প্রত্যেকটা কোম্পানির একটি করে ফিজিক্যাল অফিস রাখা উচিত, যাতে চালকেরা গিয়ে অভিযোগ জানাতে পারবে, এবং 24 আওয়ার্সের জন্য হেল্পলাইন চালু করা উচিত, যাতে তারা সরাসরি কল করা দরকার আছে। তাতে তাদের কতজন টেলিকলার নিয়োগ করতে হবে, কটা টেলিফোন রাখতে হবে, সেটা তো আমাদের দেখার বিষয়বস্তু নয়, সেটা আপনারা দেখবেন। কিন্তু একজন চালক যদি রাস্তায় বিপদে পড়ে, কলকাতা পুলিশের 100 নম্বরে ডায়াল করে যেমন সাহায্যটা পাওয়া যায়, তেমনি আমি আপনার হয়ে কাজ করছি, আপনার তরফ থেকে কি অ্যাসিস্ট্যান্সটা পাবো সেটার নিশ্চয়তা কে দেবে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো, কোথা থেকে আন্ডার দ্য টেবিল লিয়াজও মেনটেন হয় আমাদের কাছে আজও অজানা। সরকারের ত্রিপাক্ষিক বৈঠকে গৃহীত সিদ্ধান্ত, তাকে বুড়ো আঙুল দেখিয়ে এই কোম্পানিগুলো কোথাও অফিস খোলে না, খুললে বাইরে বডিগার্ড বসিয়ে রাখে। আমরা কি দুর্বৃত্ত নাকি? আমরা কি সমাজ বিরোধী? আপনারা 4 তলায় ঠান্ডা ঘরে বসে আমাদেরকে দিনের পর দিন লুটবেন, আমাদেরকে আমাদের যে ক্ষোভ প্রতিদিন মনের মধ্যে জমছে তাকে প্রকাশ করবার জায়গা দেবেন না। তারপরে যদি ক্রুদ্ধ হয়ে কারো
গিয়ে আপনাদের কাছে বিক্ষোভ জানায়, সেই বিক্ষোভ যাতে আপনাদের গায়ে সরাসরি না আসে তার জন্য আপনারা পয়সা করে ভাড়া করা গুন্ডা বসিয়ে রাখতে পারবেন। অথচ আশ্চর্য আমার দেশের নিয়ম, আশ্চর্য আমার দেশের প্রশাসন, তাদের দিকে আঙুল উঠলে আগে কেস যায় নিরীহ ওলা উবের ক্যাব চালকদের প্রতি, আগে কেস যায় বাইক ট্যাক্সি চালকদের প্রতি। তাহলে তো সেই এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ঘুরি ঘুরি, সেই নীতিকেই আমরা আরো শক্তিশালী করে চলেছি না। আজকে যে কর্মসূচি গৃহীত হয়েছে সেখানে আমরা 10 দফা দাবি রেখেছি। যারা কমার্শিয়াল নাম্বার প্লেট ছাড়া বাইক চালাচ্ছেন তাদের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই। যারা এই পেশায় সম্পূর্ণ নিয়োজিত, নিজেদেরকে রেখে নিজেদের জীবিকা উপার্জন করছেন, পরিবারকে প্রতিপালন করছেন, তাদের প্রতি বিদ্বেষ নয়, তাদের প্রতি আমরা এই জিনিসটা তাদেরকে যেন বোঝাতে পারি যেন কমার্শিয়ালটা করাটা কেন উচিত। এটা আমাদের তরফ থেকে আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। পাশাপাশি আজকে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, পরিবহন দপ্তর, মাননীয় পরিবহন মন্ত্রী, প্রাক্তন পরিবহন মন্ত্রী যখন ফিরহাদ হাকিম ছিলেন, কসবা পরিবহন দপ্তরে তিনি ঘোষণা করে দিলেন যে এবার থেকে পারমিট দেওয়া হবে, এবার থেকে ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু আশ্চর্যের বিষয় একটা পদক্ষেপও তিনি নিলেন না। ধন্যবাদ জানাবো বর্তমান পরিবহন মন্ত্রীকে, তিনি উদ্যোগ নিয়েছেন। বিগত 2-2.5 বছর 3 বছর ধরে কমার্শিয়ালাইজেশনের জন্য আরটিও গুলোতে ক্যাম্প চলছে এবং কলকাতার মতো শহরের বুকে অন্তত 2500 বাইক তারা কমার্শিয়াল অলরেডি করিয়ে নিয়েছে, বাণিজ্যিক ছাড়পত্র তারা সংগ্রহ করেছে। কিন্তু সেই যে কমার্শিয়ালি কনভার্ট করবার প্রসেসটা সেটা কি এখনো স্মুথলি চলছে? বিভিন্ন আরটিও গুলোতে দালালবাজের রাজ চলছে। দালাল চক্র এতটাই সক্রিয়, দালালদের আবার আইডেন্টিটি কার্ড দিয়ে দেওয়া হয় যে দালালরা আরটিএর ভেতরে ঢুকতে পারবে। অতএব সাধারণ আপনার আমার মতো মানুষ ব্যক্তিগত প্রয়োজনে হোক বা সাংগঠনিক প্রয়োজনে হোক তাদেরকে গেলে অনুমতি নিতে লাগে যে আপনারা কেন এসেছেন, আজ নয় কাল আসুন। আজকে যে ব্যক্তি ইএমআইতে গাড়ি কিনছে, ফাইন্যান্স কোম্পানির সাথে কথা বলার কার দায়িত্ব কার? সরকার যখন কোনো নীতি প্রণয়ন করছে তবে সরকারের উচিত ফাইন্যান্স কোম্পানির কাছে গাইডলাইন পাঠানো। অথচ এই সরকার এমন মেরুদণ্ডহীন আপনারা দিকে দিকে দেখতে পাচ্ছেন। আরজি কর আন্দোলন থেকে শুরু করে, শিক্ষা ব্যবস্থার আন্দোলন থেকে শুরু করে আজকে সল লেগে চলে যান, গতকালকে থেকে তারা লড়ছে। আশা কর্মীরা যারা আপনারা আমার বাড়ির মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যারা ছোট থেকে বিনামে লালন পালন করেন, তারা যদি সময় মতো টিকাটা না দেন, তারা যদি সময় মতো প্রসূতি মায়েদের ওষুধ না পৌঁছে দেন, তাহলে আপনারা আমার পারিবারিক সুরক্ষা প্রশ্নের মুখে পড়ে যাবে। অথচ তাদেরকে নামমাত্র ভাড়া দিয়ে তারা পুষে রাখতে চাইছে, তার বিরুদ্ধে তারা আজকে ফুসে উঠে তারা আন্দোলন করছে, বিক্ষোভ করছে। এ সরকারের মেরুদণ্ড যে নেই সেটা আমাদেরকে আলাদা করে বোঝানোর কোনো দরকার আছে কি? আমার মনে হয় দরকার নেই। তার মধ্যে সর্ষের মধ্যে কোথাও ভূত যেমন থাকে তেমনি গোবরের মধ্যে ভুল কোথাও কোথাও ঘটে। যে বর্তমান পরিবহন মন্ত্রী রয়েছেন তার সদিচ্ছা রয়েছে আমরা বুঝতে পারছি, কিন্তু কোথায় চাপ থাকে তা সেটা স্পষ্ট করতে হবে। তিনি গাইডলাইন দিয়েছিলেন 31শে মার্চের পরে 2025-এর কোনো বাইক ট্যাক্সি কমার্শিয়াল ছাড়া চলবে না। যদি চলে তাহলে প্রশাসন এবং সরকার আইনানুগ ব্যবস্থা নেবে। আমরা দায়িত্বশীল ইউনিয়ন হিসেবে সে বার্তা প্রচার করেছিলাম এবং প্রচার করেছিলাম এই কথাটার গুরুত্ব উপলব্ধি করে যে এটা কেন করার প্রয়োজন। এ সরকার নির্দেশিকা জারি করলেন, সেই নির্দেশিকা যারা পালন করলো সেই সমস্ত বাইক ট্যাক্সি চালকের তাহলে সরকারের কথা শুনে ভুল করলো? যারা আজকে বেনামে চালিয়ে বেড়াচ্ছে, যারা আজকে যাত্রী সুরক্ষাকে প্রশ্নের মুখে ফেলছে, কোথাও যদি খবরে শোনেন প্যাসেঞ্জার মলেস্টেড হয়েছে, প্যাসেঞ্জার হ্যারাস হয়েছে, সর্বপ্রথম আঙুল ওঠে ওই ক্যাব চালকটির দিকে, সর্বপ্রথম আঙুল ওঠে ওই ট্যাক্সি চালকটির দিকে, সর্বপ্রথম আঙুল ওঠে ওই খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত বাইক ট্যাক্সি চালকটির দিকে। কিন্তু গভীরে গিয়ে যদি ভেবে দেখেন আজকে যতগুলো 4 চাকা ওলা উবেরে ক্যাবে চলে তাদের প্রত্যেকের মধ্যে একটা ভিএলটিডি বলে বস্তু হয়, ভিকেল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। বাইকের ক্ষেত্রে সে অবস্থা নেই। গুজরাট থেকে যারা পরিশ্রম করতে এখানে আসছেন তাদের প্রতি আমরা সহানুভূতিশীল, তাদেরকে সম্মতি জানাই, কিন্তু তাদেরকে কাজটা করতে হলে নিয়ম মেনে করতে হবে। বিহার থেকে যদি কোনো সমাজ বিরোধী তার বাইক থেকে এখানে নিয়ে এসে বাইক ট্যাক্সি পরিষেবা যেটা যার সুযোগ দিয়ে রেখেছে এই কোম্পানিগুলো,
সে পরিষেবা দিতে গিয়ে যদি কোথাও কোনো মিসআপ ঘটায়, কোথাও কোনো দুর্ঘটনা ঘটায়, কোথাও কোনো অনৈতিক কাজ করে, তার নৈতিক দায়িত্ব কে নেবে? নেবে কি এই দায়িত্ব চালকেরা? নেবে কি সাধারণ খেটে খাওয়া ক্যাব চালকেরা? তুমি যদি পরিবারের প্রধান হও, পরিবারকে যদি তুমি নিয়ন্ত্রণ করতে না পারো, তার নৈতিক ব্যর্থতা দায় কার? সংবাদপত্র তো আপনারা সাধারণ যারা রয়েছে, সচেতন মানুষ, তারা জনমত গঠন করেন। কোন আন্দোলনই জনমত ছাড়া সফল হতে পারে না, আমরা জানি। বিরুদ্ধ জনমত গড়ে উঠতে আপনাদের বিন্দুমাত্র সময় লাগে না। কিন্তু আজকে সমাজ আমাদের কোন দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, যে আমরা কারো সমালোচনা করতে পারলে নিজেদের ভেতরে জমে থাকা ক্ষোভ সেটা বিভিন্ন ক্ষেত্রে জমতে পারে, আমরা উগড়ে দিচ্ছি। অথচ একজন দায়িত্বশীল সামাজিক নাগরিক হিসাবে আমাদের যে ভূমিকা, তা আমরা পালন করছি না। কোথাও ধর্মের নামে হানাহানি চলছে, কোথাও জাতপাতের নামে হানাহানি চলছে, কোথাও রুটি রুজির নামে হানাহানি চলছে, কোথাও অটো চালক বাইকতে সে লোককে সহ্য করতে পারছে না, কোথাও ক্যাব চালক বাইকতে সে লোককে সহ্য করতে পারছে না, কোথাও ছোটোর সাথে বাইকের ক্লাস লেগে যাচ্ছে। সমস্ত শ্রমিক যারা খেটে দিন গুজরান করেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করেন, তাদের সকলের কাছে আমাদের বক্তব্য এটাই, উই হ্যাভ টু বি ইউনাইটেড ফর আওয়ার সেক। আমাদেরকে একতা করতে হবে আমাদেরই স্বার্থে। আজকে রাস্তায় যদি কোনো 4 চাকার অ্যাক্সিডেন্ট হয়, আপনি কি দেখবেন সেটা 4 চাকা বলে যাবেন না? আপনি তো আগে ছুটে গিয়ে তাকে উদ্ধার করবেন। রাস্তায় যদি কোনো বাইক দুর্ঘটনাগ্রস্ত হয়, তাহলে সে অটো চালকটা কি দেখবে না? আপনাদের এই যে ভ্রাতৃত্ববোধটা যেটা ঘুমিয়ে আছে মনের ভেতরে, সেটাকে আপনারা জাগ্রত করুন। আমরা কেউ কারো শত্রু নই। আপনারা আপনাদের পেশায় নিয়োজিত রেখে নিজেদের জীবিকা উপার্জন করছেন, আমরা আমাদের পেশার মাধ্যমে আমাদের কাজ করছি। পারস্পরিক সহাবস্থান আমাদের ঐক্যকে দৃঢ় করে। আজকে পরিবহন দপ্তরে আমরা যে কারণগুলোতে যাব, তার অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে গিয়ে যে বিচারিতা সরকার করে যাচ্ছে দিনের পর দিন ধরে। অর্থাৎ একদল সরকারকে বিশ্বাস করে, সরকারের কথা শুনে যারা সরকারকে প্রতিদিন ট্যাক্স দিচ্ছে, কমার্শিয়াল ইন্স্যুরেন্স ভরছে, 2 বছর অন্তর বা 1 বছর অন্তর গাড়ির ফিটনেস পরীক্ষা করাচ্ছে। ফিটনেস পরীক্ষা কার স্বার্থে হয় বন্ধু? আপনার ব্যক্তিগত হচ্ছে গাড়িটা রয়েছে, তার 15 বছরের আগে সিএ হয় না। অথচ আমরা যারা কমার্শিয়ালি পরিষেবা দিই, আমাদেরকে 2 বছর অন্তর বা 1 বছর অন্তর গাড়ির ফিটনেস পরীক্ষা করাতে হয়। কেন করাতে হয়? কারণ আমাদের গাড়িটা গণমাধ্যমে ব্যবহৃত গাড়ি, কোনো পরিবহনে ব্যবহৃত গাড়ি। আমাদের গাড়িটা রাস্তায় চললে পাবলিক সেফটি প্রশ্নের মুখে পড়ে। তাই সবার আগে নিশ্চিত করা দরকার যে আমাদের গাড়িটা সুরক্ষিত কিনা। তার জন্য তো সরকার আমাদের থেকে ফিজ নিচ্ছে। আমরা সরকারকে ফিজ দিয়ে গাড়ি ফিটনেস পাস করিয়ে গাড়ি চালাচ্ছি। একই জায়গায় থেকে দুরকম নিয়ম কি চলতে পারে? নিশ্চয়ই পারে না। কোন সভাপতি সব গণমানুষকে সমর্থনে বলতে পারেন না। যারা চালাচ্ছেন, যারা ফুল টাইমার, যারা এই পেশার উপর নির্ভরশীল, কেউ যদি পার্ট টাইমার হয়েও চালান, তার রোজগারের দরকার আছে বলেই সে চালাচ্ছে, কিন্তু তিনি নিয়ম মেনে চালান। কোন আন্দোলন বা কোনো দাবি আইনসম্মত হওয়ার আগে তার ন্যায়সম্মত হওয়া জরুরি। কোন জিনিস আইন সিদ্ধ নাই হতে পারে। আমাদের প্রেসিডেন্ট কমরেড শান্তি ঘোষ একটা জিনিস শিখিয়েছেন, যে আইন মানুষের জন্য তৈরি হয়, মানুষ আইনের জন্য জন্মায় না। মানুষের প্রয়োজনে আইন পরিবর্তিত হতে পারে। কোন জিনিস আইনসম্মত হওয়ার আগে তার ন্যায়সম্মত কিনা সেটা আমাদের ভেবে দেখবার দরকার আছে। সুতরাং আজকে আপনারা যে সংখ্যায় উপস্থিত হয়েছেন, এটা আমাদের প্রদর্শনমূলক একটা স্মারকলিপি প্রদান চলবে পরিবহন দপ্তরে। কিন্তু সরকারকে আমরা এই ভূমি থেকে জানিয়ে যেতে চাই, এই সেই বিল্ডিং স্টোর, এই সেই জায়গা যেখানে দাঁড়িয়ে আমরা আমাদের পরিবহন দপ্তর কর্তৃক স্বীকৃতি পেয়েছিলাম, যেখানে দাঁড়িয়ে আমরা শ্রম দপ্তর কর্তৃক আমাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আমাদেরকে হাতে পেয়েছিলাম। এই আন্দোলনের ভূমি আমাদের পরিচিত। এই কলকাতা শহরের যে নিরাপত্তা, সেটা কি শুধুমাত্র প্রশাসনিক কর্মকর্তারা নিশ্চিত করে? আশেপাশে ফুটপাতে খেটে খাওয়া যত হকার রয়েছে, যত দোকানদার রয়েছে, তারা কি শহরের নিরাপত্তা নিশ্চিত করে না? বাস্তবিক দেখতে গেলে তারাই প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে এই শহরকে নিরাপদ রেখেছে। সুতরাং সকলের এই সমাজে সমান গুরুত্ব আছে, সেটাকে বুঝতে হবে। যদি কেউ অন্ধ হয় তাকে দেখাতে হবে আলো দিয়ে। যদি কেউ কানে কম শোনে, ভগৎ সিং বলে গিয়েছিলেন পার্লামেন্টে দাঁড়িয়ে, বধিরকে শোনানোর জন্য উচ্চ কণ্ঠের প্রয়োজন। কারো কানে যদি কথা না ঢোকে, তার সামনে চেঁচিয়ে গিয়ে বলতে হবে। আজকে আমরা সরকারের কানে চিৎকার করে কথাটা পরিষ্কার করে বলে দিতে চাই,
আজ আমরা যে সংখ্যাতেই জমায়েত ধরি না কেন, আপনারা যদি অতি দ্রুত যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রতিদিন জর্জরিত হচ্ছি, যে সমস্যাগুলো নিয়ে বাইক ট্যাক্সি চালকেরা, প্ল্যাটফর্ম ওয়ার্কারেরা, জোম্যাটো সুইগি থেকে শুরু করে জেপ্টো, ব্লিঙ্কিট, রিক্সা, যে সমস্যা নিয়ে ক্যাব চালকেরা প্রতিদিন ভুগছে, সে সমস্যার যদি আপনারা আশু সমাধান না করেন, এ কলকাতা মিছিল নগরী, এ কলকাতা দুঃস্বপ্নের নগরী, এই কলকাতার বুকে কিন্তু এবার আগুন জ্বলবে। কারণ মানুষের জীবিকা প্রশ্নের মুখে পড়ছে। যে 26,000-এর চাকরি গিয়েছে তারা জানেন তাদের দুর্নীতি তো 26,000 করেনি, দুর্নীতি করেছে মুষ্টিমেয় কিছু লোকজন, অথচ তাদের জন্য 26,000-এর চাকরি গিয়েছে। তারা জানে বেকারত্বের জ্বালাটা কোথায়। যখন ভবানী ভবনে পুলিশের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া, পুলিশের পরীক্ষায় যারা পাশ করেছেন তারা অ্যাপয়েন্টমেন্ট চাইতে গিয়ে ভবিষ্যতের পুলিশ হবেন যারা, তাদেরকে যখন বর্তমান পুলিশদের দিয়ে পেটানো হয়, সেই ভবিষ্যতের পুলিশের কর্মপ্রার্থীরা তারা জানেন বেকারত্বের জ্বালাটা কোথায়। যে আশা কর্মীরা ওই পড়ে লড়ছেন তারা জানেন বেকারত্বের জ্বালাটা কোথায়। রুটি রুচির প্রশ্ন সবার আগে ওটা বলতেই বলে রুটি কাপড়া মকান। তাই যদি রাষ্ট্র আবার সুনিশ্চিত না করবে, বাকি অধিকার তো ধীরে ধীরে ছেড়েই দিচ্ছে, কেড়েই নিচ্ছে, ব্যবসায়ীদের হাতে তুলে দিচ্ছে। শিক্ষা আজকে ব্যবসা, স্বাস্থ্য আজকে ব্যবসা। আর কি চান? দিনে দিনে ঘটি বাটি বিক্রি করে কি আমরা লেমন ফোনে রাস্তায় নামবো? যদি নামতে আপনারা বাধ্য করেন, একটা কথা ছোট থেকে শিখেছি, ভিক্ষা করে বাঁচবো না, কিন্তু আমার যেটা অধিকার সেটাকে ছিনিয়ে নিয়ে বাঁচতে জানি। দরকার হলে কামড়ে নিয়ে বাঁচবো, কিন্তু আমরা লড়াইয়ের ময়দান চলে যাবো না। हम लोगों का जो हक है तो हम लोग लड़ के लेंगे, छीन के लेंगे। भीख मांगना नहीं है, भीख नहीं मांग रहे आपसे, हमारा जो हक है वही अदा करने आए हैं, वो करके जाएंगे। আজকের কর্মসূচিতে পরবর্তীতে আমাদের কমরেড সেক্রেটারি মহাশয় রয়েছেন, কমরেড প্রেসিডেন্ট মহাশয় রয়েছেন, তারা তাদের বক্তব্য আপনাদের কাছে রাখবেন। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিটিং এ আসছেন ইউনিয়নকে বিতাড়িত করতে নয়। আপনারা আমার দাবিটাকে, আমি একা চাচ্ছি এখানে 100 কণ্ঠ চিৎকার করলে আবার জোরে হবে কি হবে না? লক্ষ কণ্ঠ চিৎকার করলে আবার জোরে হবে কি হবে না? তাহলে আপনার পাশের মানুষটাকে বুঝিয়ে আপনার পাশে নিয়ে আসার দায়িত্বটা আপনারই। আপনার পেটে খিদে থাকলে আপনাকেই জানাতে হবে। সন্তান না কাটলে মাও মাতৃস্তন্য পান করায় না, এটা মাথায় রাখবেন। আজকে যে কজন রয়েছেন, যারা বাইরে রয়েছে, তাদের সকলকে সংগঠিত করে আন্দোলনের দাবি আদায় না হলে অতি দ্রুত আবার আন্দোলনের পথে নামার শপথ আমাদের কাছে এখান থেকে নিয়ে যেতে হবে। সবাই নেবেন তো? সবাই নেবেন তো? সেই শপথ নিয়ে যে কটা কথা এখানে দাঁড়িয়ে বলছি, যদি আপনাদের উপলব্ধি না হয়, যে সমস্ত যাত্রী সাধারণেরা রয়েছেন তারা যেমন কোনো সমস্যায় পড়লে আমাদের বিরুদ্ধে লেখেন, তাদেরকে অনুরোধ করবো যে বাইক ট্যাক্সিওয়ালার পিছনে যাচ্ছেন, সে হয়তো কখনো কখনো তার দুঃখের কথা আপনাদের বলে ফেলে। তাই নিয়ে আজকালকার দিনে ওখানে একটা জাতি গজিয়েছে পৃথিবীতে, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তারা আবার বিভিন্ন ব্যঙ্গাত্মক ভিডিও বানায় যে বাইক ট্যাক্সির পিছনে উঠলে তারা দুঃখের কাহিনী শুনিয়ে তারা আমাদেরকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। ইমোশনাল ব্ল্যাকমেল করে না বন্ধু, আপনাকে তার সমব্যথী মনে করে বলে তার সাথে আপনাকে দুঃখটা শেয়ার করে। আপনি যদি দায়িত্বশীল হন, আপনি শুনবেন, কর্ণপাত করবেন এবং আপনার মতামতটা যেখানে রাখার, সংবাদপত্রের কলামে হোক, সোশ্যাল মিডিয়ার পেজে হোক, আপনি রাখবেন। আর আপনার গায়ে যদি গন্ডারের চামড়া হয় তাহলে আলাদা করে কোনো বক্তব্য নেই। চোখ চাপতে যদি ঝুলি পড়ে থাকেন তাহলে অন্য কোনো বক্তব্য নেই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এইটুকুনি বলতে চাই, নিজেদের দাবি নিজেদেরকে আদায় করতে হবে, কেউ দেবে না। সুতরাং একে অপরের হাত শক্ত করে ধরুন এবং আমাদের আন্দোলনকে আরো শক্তিশালী করে গড়ে তুলবার লক্ষ্যে একসাথে কাজ করুন। এই ক্লাব জিন্দাবাদ, কলকাতা সমরমান বাইক ট্যাক্সি অপারেটার্স ইউনিয়ন জিন্দাবাদ, অল ইন্ডিয়া রিলেটেড সেন্টার জিন্দাবাদ।